হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি কাজল, তোমরা দেখছো মুভি এক্সপ্লেন টিভি। এটি সম্পূর্ণ অন্যরকম ভিডিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এটি 1962 সালের 20 অক্টোবরের একটি ঘটনা, যেটি একজন ইন্ডিয়ান আর্মি 300 জন চাইনিজ সেনাকে কিভাবে হত্যা করেছিল। এই ভিডিওটা সেটা নিয়ে। ডান পা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, পাঁজরের পাশ দিয়ে চামড়া ছিঁড়ে চলে গেছে শত্রুপক্ষের গুলি। গ্রেনেডের হামলায় বাঁ হাতের 3টে আঙুলও ঠিকমতো কাজ করছে না। শরীরে এই ভয়াবহ অবস্থা নিয়েও কনকনে শীতের রাতে একটার পর একটা মেশিন গান থেকে গুলি ছুঁড়ে যাচ্ছে একটা 21 বছর বয়সী ছেলে। শত্রুপক্ষ ভাবছে হয়তো অনেক সোলজার মিলে তাদের উপর গুলি বর্ষণ করছে, কিন্তু আদতে ভারতবর্ষের হয়ে সেদিন একা লড়াই করেছিল 21 বছর বয়সী এক বীর যোদ্ধা। হ্যাঁ, ইন্ডিয়ান আর্মির একজন 21 বছর বয়সী সোলজারই সেদিন একার হাতে খতম করে দিয়েছিল 300 জন চাইনিজ সোলজারকে। আহত রক্তাক্ত অবস্থায় একটানা 72 ঘন্টা লড়াই করার পর অবশেষে সেই বীর যোদ্ধা লুটিয়ে পড়েছিল মৃত্যুর কোলে। নমস্কার, আমি সুজয় নীল। আমার আজকের ভিডিওতে আমি কথা বলবো 300 জন চাইনিজ সোলজারের বিরুদ্ধে একা একটানা 72 ঘন্টা লড়াই করা বীর যোদ্ধা রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে নিয়ে। এবার আপনারা হয়তো অনেকেই ভাববেন, কে এই যশবন্ত সিং রাওয়াত? এক্ষেত্রে কেজিএফ মুভির একটা ডায়লগ মনে পড়ে গেল, গ্যাং লেকার আনে वाले होते हैं गैंगस्टर, लेकिन वो अकेला आता है मॉन्स्टार। সত্যি সত্যি একজন মনস্টার ছিলেন বীর যশবন্ত সিং রাওয়াত। আর এই মনস্টারের আতঙ্ক এতটাই ভয়াবহ ছিল যে চাইনিজরা আজও যশবন্ত সিং রাওয়াতের নাম শুনলে এক মুহূর্তের জন্য থমকে যায়। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা ভারত মাতার সেই বীর সন্তানকে আরো একটু ভালো করে চিনে নিই। সিনেমার পর্দায় যখন আমরা কেজিএফ কিংবা বাহুবলী দেখি, তখন আমরা ভাবি এই মানুষগুলোকেই বোধহয় হিরো বলে, কারণ সেই হিরোরা একা বুক চিতিয়ে শয়ে শয়ে শত্রুর সঙ্গে লড়াই করে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে মানুষগুলো নিজের শেষ রক্তবিন্দু অবধি লড়াই করে, সেই ইন্ডিয়ান আর্মির বীর সৈনিকদের নাম আমরা কিছুদিন বাদেই ভুলে যাই। যশবন্ত সিং রাওয়াতের জন্ম 1941 সালের 17ই অগস্ট অবিভক্ত ভারতের উত্তরাখণ্ডে। ছোটবেলা থেকেই যৌথ পরিবারে বড় হওয়া যশবন্ত সিং বরাবরই চঞ্চল প্রকৃতির ছিলেন। তবে দাদু একবার স্বাধীনতা সংগ্রামীদের গল্প শুরু করলেই চঞ্চল যশবন্ত সিং শান্ত বাচ্চার মতো সেই বীরত্বের গল্পগুলো শুনতেন। এভাবেই নিজের চোখে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন এবং তার পরবর্তী অধ্যায় চাক্ষুষ করতে করতেই যশবন্ত সিং এর ইচ্ছে জাগে ভারতীয় আর্মিতে যোগদান করে দেশ সেবা করার। যশবন্তের জন্ম যেহেতু উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে, তাই ছোটবেলা থেকেই পাহাড়ে চড়া, পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করার অভ্যেস ছিল তার। আর ছোটবেলার এই অভ্যেসই পরবর্তীকালে চাইনিজ সোলজারদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু উত্তরাখণ্ডের একটা চঞ্চল ছেলে কিভাবে একজন ভয়ঙ্কর সোলজার হয়ে উঠলেন, সেটা জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। সাল 1960, ইন্ডিয়ান আর্মির 4th ব্যাটালিয়নের গাড়ওয়াল রাইফেলস রেজিমেন্টে জয়েন করা সৈনিকদের সেদিন চাকরির প্রথম দিন ছিল। 19 বছর বয়সী একটা ছিপছিপে ছেলেকে চাকরির প্রথম দিনেই অত ছটফট করতে দেখে চোখ আটকালো ব্রিগেডিয়ার ধরম সিং এর। তিনি ছেলেটাকে হাতের ইশারায় ডেকে জিজ্ঞেস করলেন, এ ছোড়া, নাম ক্যা হ্যায় রে তেরা? উত্তরে সেই ছিপছিপে তরুণ বলল, যশবন্ত সিং রাওয়াত ওস্তাদ। তখন ব্রিগেডিয়ার ধরম সিং বললেন, ট্রেনিং এর শুরু থেকে যদি এত লাফালাফি করো তাহলে তো তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে। এর উত্তরে 19 বছর বয়সী যশবন্ত সিং রাওয়াত বলে উঠল, আমি কখনো হাঁপিয়ে উঠি না ওস্তাদ, অল টাইম ফুল এনার্জি। সেদিন বোধহয় ব্রিগেডিয়ার ধরম সিং বুঝতে পারেননি একদিন এই ছেলেটাই একটানা 72 ঘন্টা না হাঁপিয়ে লড়াই করবে। শত্রুপক্ষ হাঁপিয়ে গেলেও ছেলেটা একটা ছাউনি থেকে আর একটা ছাউনিতে দৌড়ে বেড়াবে রক্তাক্ত পাঁজর নিয়ে। যশবন্ত সিং এর এই হার নামানা মনোভাব এবং অসামান্য স্কিলই ওকে কিছুদিনের মধ্যে সুপিরিয়র অফিসারদের চোখের মনি করে তুলল। গোটা ব্যাটালিয়নে সার্ভাইভাল স্কিলস থেকে শুরু করে গেরিলা আক্রমণ সবকিছুতেই বাকিদের ছাপিয়ে গেলেন যশবন্ত সিং রাওয়াত। সবকিছুই ঠিকঠাক চলছিল যশবন্ত সিং এর জীবনে, কিন্তু আচমকাই সম্পর্ক খারাপ হতে শুরু করলো ভারত এবং চীনের মধ্যে। আর সেই ঘটনার আঁচ ক্রমশ ছড়াতে শুরু করলো বর্ডার এলাকায়। আর তারপরেই এলো সেই দিন, যে দিনটার জন্য আজও চাইনিজ আর্মির কাছে বিভৎসতার আর এক নাম যশবন্ত সিং রাওয়াত হয়ে থেকে গেছে। ঠিক কি ঘটেছিল সেদিন, সেটা জানতে আমাদের ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। 1962 সালের 20 অক্টোবর ইন্ডিয়া ও চায়নার মধ্যে সম্পর্ক যখন একদম তলানিতে গিয়ে ঠেকলো, তখনই শুরু হলো সাইনো ইন্ডিয়ান ওয়ার। বিভিন্ন নথি অনুযায়ী টানা 1 মাস 1 দিন অর্থাৎ 21শে নভেম্বর 1962 অবধি চলেছিল এই সাইনো ইন্ডিয়ান ওয়ার। এইবার আমাদের জানতে হবে
জসওয়ান্ত সিং রাওয়াত কিভাবে এই যুদ্ধের অংশ হলেন। আসলে এই যুদ্ধ চলাকালীন চাইনিজ সেনারা এগোতে এগোতে তাওয়াং ভ্যালি নামক একটা অঞ্চল অব্দি চলে এসেছিল। এই চাইনিজ সেনাদের আটকানোর জন্য তাওয়াং ভ্যালিতে বেশ কিছু ভারতীয় সোলজারদের পাঠানো হয়েছিল। চাইনিজ আর্মির মূল লক্ষ্য ছিল তাওয়াং ভ্যালি দিয়ে ভারতে প্রবেশ করে বর্তমানে অরুণাচল প্রদেশে অবস্থিত সেলা পাস দখল করা। এই সেলা পাস এবং তাওয়াং ভ্যালির ঠিক মাঝখানে অবস্থিত জায়গাটার নাম নৌরানাং। এই নৌরানাঙেই পোস্টিং হয়েছিল রাইফেলম্যান জসওয়ান্ত সিং রাওয়াতের। জসওয়ান্ত সিং সহ 4th গাড়ওয়াল রাইফেলসের বাদবাকি সৈনিকদের মূল কাজ ছিল তাওয়াং ভ্যালিতে যে সৈনিকরা লড়তে গেছিল তাদের ব্যাকআপ ফায়ারিং দেওয়া। কিন্তু আচমকাই বিপদ ঘনিয়ে এলো নৌরানাঙে। তাওয়াং ভ্যালি থেকে ভারতীয় সেনাদের তাড়া করতে করতে চাইনিজ সোলজাররা এসে পৌঁছলো নৌরানাঙে। আর সেখানে ভারতীয় সেনাদের অস্তিত্ব টের পেতেই চাইনিজ সোলজাররা শুরু করলো এলো পাথারি গুলি বর্ষণ। এক্ষেত্রে জানিয়ে রাখি, চাইনিজ আর্মির কাছে সেই সময় ছিল অত্যাধুনিক মেশিন গান, যা বর্তমানে সারা পৃথিবীতে এমএমজি নামে বিখ্যাত। এই এমএমজির এলো পাথারি গুলি বর্ষণ শুরু হতেই জসওয়ান্ত সিং বুঝতে পারলেন যেভাবেই হোক এই বন্দুকধারীকে পরাস্ত করতে হবে, নয়তো ভারতীয় শিবিরে আহত এবং নিহত সৈনিকের সংখ্যা আরো বেড়ে যাবে। তাই বীর গোপাল সিং গুসেইন এবং বীর ত্রিলোক সিং নেগিকে সঙ্গে নিয়ে বীর জসওয়ান্ত সিং রাওয়াত রওনা দিলেন ওই মেশিন গানকে নাস্তানাবুদ করতে। চাইনিজদের অন্যমনস্ক করার জন্য এক সাইড দিয়ে ব্যাকআপ ফায়ারিং শুরু করলেন গোপাল সিং, আর সেই সুযোগ নিয়েই হাতে গ্রেনেড নিয়ে চাইনিজ বাংকার আক্রমণ করলেন জসওয়ান্ত সিং এবং ত্রিলোক সিং। সেখানে 8 জন চাইনিজ সৈনিককে খতম করে ওই মেশিন গানের দখল নিলেন জসওয়ান্ত সিংরা। কিন্তু ততক্ষণে সেই খবর পৌঁছে গেছিল চাইনিজ সেনাদের অন্য বাংকারে। ফলে ভারতীয় শিবিরে ফেরার পথে গুলিবর্ষণ শুরু হলো জসওয়ান্ত সিংদের ওপরে। সেই এলো পাথারি গুলিবর্ষণে প্রাণ হারালেন গোপাল সিং গুসেন এবং ত্রিলোক সিং নেগি। জসওয়ান্ত সিং এরও কাঁধে গুলি লাগলো, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র মনের জোরে ওই ভারী মেশিন গান সমেত লড়তে লড়তে ভারতীয় শিবিরে ফিরলেন জসওয়ান্ত সিং রাওয়াত। কিন্তু তারপর কি হলো? কেন আহত জসওয়ান্ত সিংকে একা লড়াই করতে হলো 300 জন চাইনিজ সৈনিকের সঙ্গে? তাহলে চলুন ঢুকে পড়া যাক ভিডিও সবচেয়ে গায়ে কাঁটা দেওয়া অধ্যায়। আহত জসওয়ান্ত সিং রাওয়াত চাইনিজ এমএমজি মেশিন গান নিয়ে নৌরানাঙে পৌঁছানোর পরেই ও ট্রিটমেন্ট শুরু করে দেন ইন্ডিয়ান আর্মি মেডিকেল টিম। কিন্তু ওদিকে তখনও চাইনিজ আর্মিরা ক্রমাগত আক্রমণ সানিয়ে যাচ্ছিল ভারতীয় শিবিরে। তাই 15ই নভেম্বর রাতটা কোনোভাবে পেরোতেই সেলা পাসে থাকা আর্মি অফিসাররা নৌরানাঙে খবর পাঠান ভারতীয় সেনাদের পিছিয়ে আসার জন্য। এখানেই একটা পরিসংখ্যান আপনাদের জেনে রাখা প্রয়োজন, যেটা জানলে আপনারাও বুঝতে পারবেন যে কেন ইন্ডিয়ান আর্মির সেনাদের সেদিন পিছিয়ে আসতে বলা হয়েছিল। আসলে এই সাইনো ইন্ডিয়ান যুদ্ধে অংশগ্রহণ করা ভারতীয় সেনার সংখ্যা ছিল মাত্র 22,000, আর চাইনিজ সোলজারের সংখ্যা ছিল 80,000। অর্থাৎ চায়নার কাছে ভারতের চেয়ে প্রায় 4 গুণ বেশি সৈন্য ছিল এই যুদ্ধ লড়ার জন্য। তাই একের পর এক ভারতীয় সৈনিকের মৃত্যুর খবর পেয়ে সেলা পাস থেকে অর্ডার যায় নৌরানাং ছেড়ে সেলা পাসে ফেরার জন্য। বাদবাকি সৈনিকরা উপরতলার এই অর্ডার মোতাবেক ফিরে আসার জন্য রাজি হয়ে গেলেও বেঁকে বসেন 21 বছর বয়সী আহত রাইফেলম্যান জসওয়ান্ত সিং রাওয়াত। তিনি সতীর্থদের বলেন, তোমরা ফিরে যাও, আমি এই জায়গা ছেড়ে কোথাও যাচ্ছি না। এই মাটিতে আমার ভাইদের রক্ত পড়েছে, শত্রুপক্ষকে আমি সেই রক্ত মারিয়ে এগোতে দেব না। জেদি জসওয়ান্ত সিংকে কিছুতেই রাজি করাতে না পেরে শেষমেশ তাকে ওখানে রেখেই বাদবাকি সৈনিকরা রওনা দেন সেলা পাসের উদ্দেশ্যে। তবে ফেরার আগে বাংকারে থাকা সবকটা বন্দুকই জসওয়ান্ত সিং এর লড়াই করার জন্য ছেড়ে গেছিলেন সেনা জওয়ানরা। 17ই নভেম্বর 1962 সকাল 8টা চাইনিজ আর্মিদের কাছে খবর ছিল ভারতীয় সৈনিকরা পিছু হটতে শুরু করেছে। তাই সকালের জলখাবার খেয়েই তারা নৌরানাঙের দিকে এগোতে শুরু করলো। কিন্তু আচমকা ভারতীয় শিবির থেকে উড়ে আসা গুলি শরীর পুড়ে বেরিয়ে গেল 2 জন চাইনিজ আর্মির। আর ঠিক তারপরেই ভারতীয় শিবিরের বাংকার থেকে শুরু হলো গুলি বর্ষণ। ঘাবড়ে গেল চাইনিজরা। তাহলে কি ভারতীয় সেনাদের পিছু হটার খবরটা মিথ্যে ছিল? না, খবরটা 99% সত্যি ছিল। আর বাকি 1% জুড়ে চিতাবাঘের মতো দৌড়ে বেড়াচ্ছিলেন জসওয়ান্ত সিং রাওয়াত। কারণ প্রত্যেকটা বাংকার থেকে গুলিবর্ষণ করলে চাইনিজরা মনে করবে সেনায় ঠাসা রয়েছে ভারতীয় শিবির, ফলে সেই ভয়ে তারা সেলা পাসের দিকে এগোতে ভয় পাবে। কিন্তু সত্যি কি সেদিন একাই 300 জন চাইনিজ সোলজারকে আটকেছিলেন জসওয়ান্ত সিং? না, এই লড়াইয়ে জসওয়ান্ত সিংকে সাহায্য করেছিলেন নুরা এবং সেলা নামক 2 স্থানীয় বীরাঙ্গনা মহিলাও। জসওয়ান্ত সিং রাওয়াতকে ওইভাবে একা লড়তে দেখে কোনো পুরুষ এগিয়ে না এলেও সেদিন এগিয়ে এসেছিলেন 2 মহিলা। কিন্তু মাত্র 3 জন ভারতীয় মিলে 300 জন চাইনিজ সোলজারের সঙ্গে কতক্ষণই বা লড়াই করবে? উত্তরটা জানলে চমকে উঠবেন। কনকনে ঠান্ডার মধ্যে একটানা 72 ঘন্টা, অর্থাৎ প্রায় 3 দিন লড়াই করেছিলেন
জসবন্ত সিং রাওয়াত। কারণ দুদিনের মাথাতেই চাইনিজ সোলজারের হাতে ধরা পড়ে গেছিল নুরা। আর চাইনিজদের টর্চার সহ্য করতে না পেরে সে বলে ফেলেছিল নওরানাঙে কোনো সেনাবাহিনী নেই, মাত্র একজন আর্মি রাইফেলম্যানই সমস্ত বাংকার থেকে গুলি ছুঁড়ছে। নুরার এই স্বীকারোক্তি শুনে হাত পা ঠান্ডা হয়ে গেছিল চাইনিজ কমান্ডারের, কারণ ততক্ষণে প্রায় 180 জন চাইনিজ সোলজারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল জসবন্ত সিং রাওয়াতের নিখুঁত নিশানা। এরপরেই জসবন্ত সিংকে মারার প্ল্যান করতে বসলেন চাইনিজ কমান্ডার। এদিকে জসবন্ত সিংকে খাবার দিতে যাওয়ার সময় চাইনিজ সোলজারদের গ্রেনেড অ্যাটাকে মৃত্যু হলো সেলার। আর তারপরে জসবন্ত সিং রাওয়াতকে চতুর্দিক থেকে ঘিরে নিল চাইনিজ সেনাবাহিনী। জসবন্ত সিং এর পাঁজরের একপাশে গুলি লাগলো, গ্রেনেড হামলায় ক্ষতবিক্ষত হয়ে গেল পা। তা সত্ত্বেও জীবনের শেষ দিন প্রায় 120 জন চাইনিজ সেনাকে খরচের খাতায় পাঠিয়ে দিয়েছিলেন রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত। কিন্তু শেষমেশ কি চাইনিজদের গুলিতেই মরতে হয়েছিল বীর জসবন্ত সিং রাওয়াতকে? না, মৃত্যু আসন্ন বুঝতে পেরে নিজেকেই গুলি করে মেরেছিলেন জসবন্ত সিং রাওয়াত। শোনা যায় ঘটনাস্থলে পৌঁছে চাইনিজ কমান্ডার দেখেছিলেন যে জসবন্ত সিং রাওয়াত নিজেকে শেষ করে দিয়েছেন। তখন গায়ের রাগে সেই কমান্ডার নাকি জসবন্ত সিং এর মাথাটা কেটে নিয়ে গেছিলেন, কারণ চাইনিজ আর্মি কল্পনাও করতে পারেনি যে তাদের 300 জন সেনাকে খতম করার জন্য একজন ভারতীয় সেনাই কাফি। কিন্তু তারপর কি হলো? বীর জসবন্ত সিং রাওয়াতের এই মরণপণ লড়াইকে কিভাবে সম্মান জানালো ইন্ডিয়ান আর্মি? আর জসবন্ত সিং এর এই কাটা মাথাটারই বা কি হলো, সেটা জানতে হলে চোখ রাখতে হবে ভিডিওর শেষ অধ্যায়ে। সাইনো ইন্ডিয়ান ওয়ার শেষ হয়েছিল 1962 সালের 21শে নভেম্বর। শোনা যায় তার কিছুদিন বাদেই নাকি শহীদ বীর জসবন্ত সিং রাওয়াতের ওই কাটা মাথাটা জসবন্ত সিং এর একটা পিতলের মূর্তি সমেত ফেরত পাঠিয়েছিল চাইনিজ আর্মি। তবে এক্ষেত্রে চাইনিজরা দাবি করে এইটা নাকি জসবন্ত সিং এর বীরত্বকে সম্মান জানিয়ে করেছিল তারা। কিন্তু ভারতীয় সেনাদের দাবি জসবন্ত সিং এর ওই কাটা মাথাটা রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল চাইনিজ সোলজারদের। তারা নাকি ওই কাটা মাথা এবং জসবন্ত সিং এর আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছিলেন না। আরো একটা জিনিস জানলে চমকে যাবেন, আজও নওরানাং এলাকার সেনারা বিশ্বাস করেন তাদের মাথার উপরে বট গাছের মতো পাহারা দিচ্ছেন বীর জসবন্ত সিং রাওয়াত। আর তাই 62 বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও বীর জসবন্ত সিংকে রিটায়ারমেন্ট দেওয়া হয়নি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। আজও জসবন্ত সিং এর বাড়িতে প্রতি মাসে ওর প্রাপ্য মাইনেটা পাঠানো হয়। আজও নিয়ম করে প্রমোশন দেওয়া হয় এই বীরকে। এমনকি বীর সৈনিকের জন্য বছরে একটা নির্দিষ্ট ছুটিও মঞ্জুর করা হয় ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। মৃত্যু পরবর্তী সময় বীর জসবন্ত সিং রাওয়াতকে ভারত সরকারের তরফ থেকে মহাবীর চক্র সম্মানে ভূষিত করা হয়েছিল। এমনকি অরুণাচল প্রদেশের একটি নির্দিষ্ট অঞ্চলকে জসবন্তগড় নামেও নামকরণ করা হয়েছে বীর জসবন্ত সিং রাওয়াতের সম্মানে। আসলে মাত্র 21 বছর বয়সে জসবন্ত সিং রাওয়াত যে বীরত্ব প্রদর্শন করেছিলেন তা ওর মৃত্যুর 62 বছর পর আজকের দিনে দাঁড়িয়ে শুনলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে এরপর আর কখনো ইন্ডিয়ান আর্মি বীরত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন? জানলে চমকে যাবেন। এই ইন্দো চায়না যুদ্ধ চলাকালীনই রেজাংলা অঞ্চলে একটা যুদ্ধ হয়, যেখানে 3000 চাইনিজ সোলজারকে মাত্র 120 জন ভারতীয় সৈন্য মিলে দুমড়ে মুচড়ে দিয়েছিল। পৃথিবী বিখ্যাত সেই যুদ্ধ দ্য ব্যাটেল অফ রেজাংলা নামে পরিচিত। আজও সেই যুদ্ধের সমস্ত খুঁটিনাটি পড়ানো হয় ইউরোপ, আমেরিকান এবং রাশিয়ান আর্মি শিবিরে। আপনারাও যদি সেই যুদ্ধের গল্প শুনতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই রেজাংলা লিখে মতামত জানাবেন। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, শিরদাঁড়া সোজা রেখে তিলোত্তমার বিচার চাইতে ভুলবেন না। নমস্কার।